আসসালামু আলাইকুম। আজ 11 জুলাই 2025 শুক্রবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনাকে বাঁচাতে গিয়ে ফেঁসে গেলেন পুত্র জয়। শাপলা প্রতীক পেতে মরিয়া এনসিপি। স্পেনে তোপের মুখে ইসরায়েলিরা, সর্বত্র প্রতিরোধ। এবার বিস্তারিত। জয়ের মুখোশ খুলে দিয়েছে দৈনিক ইনকিলাব। এক প্রতিবেদনে পত্রিকাটি হাসিনা পুত্রের মিথ্যাবাজি তুলে ধরেছে। 24-এর ছাত্র আন্দোলন দমাতে ফ্যাসিস্ট শেখ হাসিনার গুলির নির্দেশ দেওয়ার প্রমাণসহ বিবিসি ওয়ার্ল্ড প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনের প্রতিবাদ জানাতে গিয়ে লেজে গোবরে অবস্থা হয়েছে আওয়ামী লীগ ও পুত্র সজীব ওয়াজেদ জয়ের। ছাত্র জনতার দুর্ধর্ষ খুনি সাবেক এই স্বৈরাচারিণীর পক্ষে এক তত্ত্ব হাজির করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলতে দেখা গেছে ফ্যাসিবাদের দোসরদের। এ নিয়ে নেটিজেনদের ট্রলের শিকার হয়েছেন জয় ও আওয়ামী সাইবার সন্ত্রাসীরা। বিবিসির প্রতিবেদনে বলা হয়, অভ্যুত্থান দমাতে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রাণঘাতী দমন পীড়ন চালানোর নির্দেশ যে শেখ হাসিনাই দিয়েছিলেন, ফাঁস হওয়া একটি অডিও টেপ যাচাই করে তার সত্যতা পেয়েছে বিবিসি আই। ওই অডিওতে হাসিনা আইন শৃঙ্খলা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়ে বলেন, যেখানেই পাবে গুলি করবে। 9 জুলাই এক ফেসবুক স্ট্যাটাসে বিবিসির ওই অনুসন্ধানী প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে সজীব ওয়াজেদ জয় বাংলা এবং ইংরেজিতে পোস্ট করে বলেন, বিবিসিতে প্রচারিত অডিও রেকর্ড হল 2016 সালের 1 জুলাইয়ের। সেদিন গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি দমনের অপারেশন থান্ডারবোল্ট পরিচালিত হয়েছিল। 2016 সালের জঙ্গি দমনের নির্দেশনাকে বিশ্ব বাটপার ইউনুস গং 2024 সালের অডিও হিসাবে বিবিসিকে গলধকরণ করিয়েছে। বিবিসির জন্য লজ্জা। এরপর সেই পোস্ট মুছে ফেলেন ফ্যাসিস্ট হাসিনা পুত্র জয়। হাজির করেন নতুন তত্ত্ব। এরই মধ্যে হাসিনার অডিওটির নতুন রহস্য খুঁজে পায় জয় এবং গণহত্যাকারী দল আওয়ামী লীগ। এরপর আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট করে দাবি করা হয়, আসলে 2016 সালের অডিও নয় এটি, বরং এই অডিও ইউনুস সরকার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানিয়েছে। জয় আগের পোস্ট মুছে দিয়ে এই বিবৃতিটি শেয়ার করেন। আওয়ামী লীগের অফিসিয়াল বিবৃতিতে বলা হয়, জননেত্রী শেখ হাসিনার মানহানি করার জন্য অডিওটি বর্তমান সরকার ও আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষদের যোগসাজশে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে। আওয়ামী লীগের একজন মুখপাত্রের বক্তব্য রয়েছে বিবিসির প্রতিবেদনে। তিনি বলেছেন, বিবিসি যে অডিও রেকর্ডের কথা বলেছে সেটি আসল কিনা সে বিষয়ে তারা নিশ্চিত নন। এদিকে বিবিসির প্রতিবেদনকে হেয় করতে গিয়ে আওয়ামী লীগের মুখপাত্রের দেওয়া এই বক্তব্যকে বিবিসির বলে চালিয়ে দিতে দেখা গেছে আওয়ামী লীগের অফিসিয়াল পেজে। বৃহস্পতিবার এক পোস্টে লেখা হয়, যদি কল রেকর্ডের সত্যতা নাই থাকে তবে কি উদ্দেশ্যে কার নির্দেশে বিবিসি এহেন মিথ্যা অপপ্রচারে যোগ দিল? এ নিয়ে ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেকার কদরউদ্দিন শিশির লিখেছেন, হাহা, নিজেদের স্পোক্স পার্সনের বক্তব্যকে বিবিসির বক্তব্য বলে চালাই দিতেছে। আওয়ামী লীগ এত অসহায় বোধ করছে কেন? সাংবাদিক রাজীব আহমদ লিখেছেন, সজীব ওয়াজেদ দাবি করেছেন প্রাণঘাতী অস্ত্র ও হেলিকপ্টার থেকে গুলি করতে হাসিনার নির্দেশের যে অডিও ফাঁস হয়েছে তা 24-এর অভ্যুত্থানের নয়, এটা 2016 সালে হলি আর্টিজানের সময়কার অডিও। কিন্তু বালক বুদ্ধির সজীব ওয়াজেদ জয় কি জানে না হলি আর্টিজানের ঘটনা ঘটেছিল গুলশানে, আর বিবিসির যাচাইকৃত অডিওতে বলা হয়েছে ফোর্স পাঠানো হয়েছে মোহাম্মদপুরে। ছবি দেখে দেখে গ্রেপ্তার বা হেলিকপ্টার থেকে গুলির ব্যাপার হলি আর্টিজানে ছিল না, ছিল 24-এর অভ্যুত্থানে। ধরা পড়ে যথারীতি জয় পোস্ট সরিয়ে ফেলেছেন। 5 আগস্টের পর এ নিয়ে কমপক্ষে 10 বার মিথ্যা বলে ধরা পড়ে পোস্ট সরিয়েছেন জয়। উনি কখন কি সরিয়ে ফেলেন সেজন্য অবশ্য স্ক্রিনশট রেখে দেই। আওয়ামী লীগ দাবি করছে অডিওটি এআই দিয়ে তৈরি, বলেন তিনি। রাজীব আরও লেখেন, এই পরিস্থিতিতে আপনাদের জন্য পরামর্শ হলো, কোন মিথ্যাটা বলবেন তা আগে পরামর্শ করে ঠিক করেন, আর জয়ের পরামর্শ নিলে মাস্ট ধরা খাবেন। বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, অজ্ঞাত পরিচয় একজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের ফাঁস হওয়া এই অডিও রেকর্ড এখনো পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ, যা দিয়ে বলা যায় সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর সরাসরি নির্দেশ দিয়েছিলেন তিনি। 1971 সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ সহিংসতা হিসেবে জুলাই আগস্টের ঘটনা প্রবাহকে বর্ণনা করেছে বিবিসি। তাদের ওয়ার্ল্ড সার্ভিসের অনুসন্ধানে ঢাকায় বিক্ষোভকারীদের উপর পুলিশি হত্যাযজ্ঞের নতুন কিছু তথ্য উঠে এসেছে, যা আগে এতটা স্পষ্টভাবে আসেনি। এই অনুসন্ধানে মৃত্যুর সংখ্যাও বেশি পাওয়া গেছে।
নির্বাচন কমিশনের বর্তমান তফসিলে থাকা ৬৯টি প্রতীকের সঙ্গে নতুন আরও ৪৬টি প্রতীক যুক্ত করা হয়েছে। তবে এই তালিকায় শাপলা রাখা হয়নি। এর ফলে কোনো রাজনৈতিক দল তাদের দলীয় প্রতীক হিসেবে এই মার্কা পাচ্ছে না। এই সিদ্ধান্তকে প্রহসনমূলক ও পক্ষপাতমূলক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। ইসির সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে বিষয়টি রাজনৈতিক ও আইনগতভাবে লড়ার ইঙ্গিত দিয়েছেন তারা। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কমিশনের তফসিলে প্রতীক যুক্ত করতে সংশ্লিষ্ট কমিটি মোট ১৫০টি প্রতীক চূড়ান্ত করে। কমিশন ১৫০টির মধ্যে কাটছাঁট করে ১১৫টি প্রতীক তফসিলে যুক্ত করার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী ১১৫টি প্রতীক আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। এতে শাপলা নেই। গত ২০ জুন দল হিসেবে নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করে এনসিপি। তারা প্রতীকে প্রথম পছন্দ হিসেবে শাপলা চেয়েছিল। আবেদনে পছন্দের প্রতীকের তালিকায় শাপলা ছাড়াও কলম ও মোবাইল ফোন রাখার কথা জানিয়েছিল দলটি। এই ৩ প্রতীকের মধ্যে নতুন তালিকায় শুধু মোবাইল ফোন স্থান পেয়েছে। এনসিপির নেতারা বলছেন, নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সেটি সন্দেহজনক। কোনো পক্ষের ইন্ধনে এই সিদ্ধান্ত নিতে পারে তারা। এখনও তারা শাপলাকেই দলীয় প্রতীক হিসেবে চান। এর জন্য যেসব করণীয় সেসব তারা করবেন। এছাড়া শাপলাকে বাদ দিতে যে কারণ দেখিয়েছে সে একই কারণে ধানের শীষও প্রতীক হতে পারে না। প্রতীকের নতুন তালিকাটি আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠিয়েছে ইসি। আইন মন্ত্রণালয় চাইলে এখান থেকে প্রতীক বাতিল বা নতুন প্রতীক অন্তর্ভুক্ত করতে ইসিকে সুপারিশ করতে পারে। সে সুযোগটিও নিতে পারে এনসিপি। বৃহস্পতিবার বিকেলে দলের মুখ্য সংগঠক হাসরত আব্দুল্লাহ কালবেলাকে বলেন, নির্বাচন কমিশনের আচরণই সন্দেহজনক। আমরা মনে করছি এটি পরিকল্পিত এবং অন্য কোনো পক্ষের ইন্ধনে হয়েছে। ইসির এই সিদ্ধান্ত আমরা প্রত্যাখ্যান করছি। শাপলাকেই প্রতীক হিসেবে আমরা চাইব। দলীয়ভাবে আলোচনা করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, আমরা শুরু থেকেই বলছি নির্বাচন কমিশনের আচরণ পক্ষপাতমূলক। তারা তাদের কার্যক্রমের মাধ্যমে সেটি আবারও প্রমাণ করেছে। শাপলাকে প্রতীক হিসাবে তফসিলভুক্ত না করা প্রহসনমূলক সিদ্ধান্ত বলে আমরা মনে করছি। আমরা শাপলাকেই প্রতীক হিসাবে চাই। তার জন্য রাজনৈতিক এবং আইনগতভাবে বিষয়টি বিবেচনা করব। এদিকে শাপলা প্রতীক যদি না হতে পারে তাহলে ধানের শীষ প্রতীক হতে পারবে না বলে মন্তব্য করেছেন এনসিপির আরেক মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার রাতে ফেসবুকে এক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, শাপলা জাতীয় প্রতীক নয়, জাতীয় প্রতীকের একটি অংশ। একইভাবে ধানের শীষ, পাট, পাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ। শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষ প্রতীক হতে পারবে না। আর যদি জাতীয় প্রতীকের যে কোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে তাহলে শাপলাও হতে পারবে। তিনি আরও বলেন, জাতীয় ফুল হিসাবে শাপলা প্রতীক হতে আইনগত বাধা নেই, কারণ জাতীয় ফল কাঁঠাল অলরেডি মার্কা হিসাবে আছে। আর যদি মার্কা দেখেই ভয় পান তাহলে সেটা আগে থেকেই বলেন। এবার মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। স্পেনের ভিগো শহরের একটি রেস্টুরেন্টে ইসরায়েলি পর্যটকদের সঙ্গে যথার্থ ব্যবহার করেছেন ম্যানেজার। শুধু বের করে দেওয়াই নয়, তাদের উদ্দেশ্যে চড়া সুরে বলেন, আপনারা ফিলিস্তিনিদের হত্যা করছেন, গাজায় গিয়ে বিয়ার খান। তিনি ফিলিস্তিনিদের সমর্থনে স্লোগানও দেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় কিছু ইসরায়েলি পর্যটক সেই রেস্টুরেন্টে পানি অর্ডার করলেও তাদের উচ্চারণ শুনে ম্যানেজার বুঝে ফেলেন তারা ইসরায়েলি নাগরিক। এরপরই তাদের রেস্টুরেন্ট ত্যাগের নির্দেশ দেন। ম্যানেজারের এমন আক্রমণাত্মক বক্তব্য শুনে পর্যটকরা অর্ডার করা পানীয় না খেয়ে চুপচাপ বেরিয়ে যান। ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম টিআরটি গ্লোবাল। তবে এই ঘটনাটি ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ নয়। স্পেন গত কয়েক বছর ধরেই ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে সক্রিয় অবস্থানে রয়েছে। ২০২৩ সালে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে স্পেনের বড় শহরগুলোতে শুরু হয় ব্যাপক মিছিল। এরপর স্পেন সরকার ঘোষণা দেয় তারা আর ইসরায়েলের জন্য নতুন কোনো অস্ত্র রপ্তানির লাইসেন্স দেবে না। ২০২৪ সালে স্পেনের শিক্ষার্থীরা ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ গবেষণা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে। এরপর স্পেনের পার্লামেন্টে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয় বিতর্ক হয়। সব প্রক্রিয়া শেষে ২০২৫ সালের মে মাসে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে একসঙ্গে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের ১৭টি দেশ ইসরায়েলের সঙ্গে থাকা শুল্কমুক্ত বাণিজ্য চুক্তির পুনর্মূল্যায়ন শুরু করেছে। ইতোমধ্যে বেলজিয়াম, ইতালি ও নেদারল্যান্ডস ইসরায়েলে অস্ত্র রপ্তানির লাইসেন্স স্থগিত করেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান ইসরায়েলি সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে। ছাত্র শিক্ষকরা একাডেমিক বয়কটের আন্দোলনে যুক্ত হয়েছে।
এছাড়া ইউরোপের আইন প্রণেতারা আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ দায়েরের আহ্বান জানিয়েছেন। অ্যামনেস্টি, হিউম্যান রাইটস ওয়াচ সহ বহু মানবাধিকার সংস্থা ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও বয়কটের প্রচারণা চালাচ্ছে। এখন ইউরোপের অনেক শহরে নিয়মিত হচ্ছে ইসরায়েল বিরোধী মিছিল ও গণসমাবেশ। ভিগো রেস্টুরেন্টের ঘটনাটি যেন সেই বৃহত্তর রাজনৈতিক পরিবর্তনেরই একটি প্রতিচ্ছবি। গাজা উপত্যকার খান ইউনিসে ভয়াবহ এক বিস্ফোরণে ইসরায়েলি সেনাদের ওপর ভবন ধসে পড়লে কমপক্ষে এক সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে একজন নারী প্যারামেডিক গুরুতর অবস্থায় রয়েছেন। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে গোলাগুলি শুরু হয় এবং ইসরায়েলি সেনারা হামলার মুখে পড়ে। আহত সেনাদের সরিয়ে নিতে হেলিকপ্টার মোতায়েন করা হয়। এই হামলা চলমান গাজা যুদ্ধের সাম্প্রতিক সহিংসতার মাত্রাকে আরও বাড়িয়ে দিয়েছে। ইসরায়েলি দৈনিক ইয়েদিওত আহারনোথ জানায়, গত জুন মাস ছিল চলতি বছরের সবচেয়ে প্রাণঘাতী সময়। এতে 20 ইসরায়েলি সেনা ও কর্মকর্তা নিহত হয়েছেন। এর মধ্যে 15 জনই মারা গেছেন গাজার দক্ষিণাঞ্চলে হামাস যোদ্ধাদের সঙ্গে তীব্র সংঘর্ষে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেনের এলাকা থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। তবে এটি কোথায় আঘাত এনেছে বা ক্ষয়ক্ষতি কি হয়েছে তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে এই সহিংসতা চলাকালেও যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হয়েছে। হামাস কাতারের রাজধানী দোহায় চলমান আলোচনার প্রতি সমর্থন জানিয়ে বলেছে, তারা শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী। ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, 1 বা 2 সপ্তাহের মধ্যে হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়ন হতে পারে। তবে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগভির প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আলোচনায় ইতি টেনে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিপরীতে পররাষ্ট্রমন্ত্রী গিডেওন সাআর নেতানিয়াহুর কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন দিয়ে বলেছেন, রাজনৈতিক চাপ উপেক্ষা করে একটি সমঝোতায় পৌঁছাতে হবে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। অনেক ব্যস্ততার মধ্যেও নিজের জন্য সময় বের করুন। নিজের জন্য সময় বের করা অত্যন্ত জরুরি। মানুষ তো কোনো রোবট নয় যে সার্বক্ষণিকভাবে শুধু কাজ আর কাজ করে যাবে। নিজের জন্য সামান্যতম হলেও সময় বের করুন। এই সময় আপনি কি করবেন? আপনার আত্মসমালোচনা করবেন, পুরনো ইতিবাচক স্মৃতি আওড়াবেন, মনের মধ্যে নতুন উপলব্ধি তৈরি করবেন এবং আগামী দিনের স্বপ্নগুলো গুছিয়ে নেবেন। তাহলে দেখবেন আবারও যখন কাজ করতে যাচ্ছেন তখন প্রেরণা পাবেন। নিজের সময়টুকু একান্তই নিজের জন্যে রাখুন। সবাই ভালো থাকুন। শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের খবর। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে তিনি আশাবাদী। মালয়েশিয়ায় দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর এক বৈঠকের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, আমরা আশাবাদী, মনে হচ্ছে সাধারণভাবে শর্তগুলো নিয়ে একমত হওয়া গেছে। এখন কেবল এসব বাস্তবায়ন নিয়ে আলোচনা প্রয়োজন। ইসরায়েল ও হামাস রবিবার থেকে পুনরায় আলোচনায় বসেছে, যদিও তারা আলাদা কক্ষে বসে একই ভবনে অবস্থান করছে। মার্কো রুবিওর মতে, আমরা হয়তো সেই অবস্থা থেকে এখন কিছুটা এগিয়েছি, তবে চ্যালেঞ্জ এখনও আছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করেন, এর আগেও আলোচনার এই পর্যায়েই প্রক্রিয়াগুলো ভেঙে পড়েছে। তিনি বলেন, মূল চ্যালেঞ্জগুলোর একটি হলো হামাসের নিরস্ত্রীকরণে অনিচ্ছা, যা হলে সংঘাতটি তাৎক্ষণিকভাবে শেষ হয়ে যেতে পারে। তবে তিনি এটিও স্বীকার করেন, ইসরায়েল কিছু নমনীয়তা দেখিয়েছে। এদিকে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, গাজায় মানবিক সহায়তা প্রবেশের স্বাধীনতা ও ইসরায়েলের সেনা প্রত্যাহার নিয়ে মতপার্থক্য এখনও রয়ে গেছে। এছাড়া স্থায়ী শান্তির জন্য বাস্তবিক নিশ্চয়তা তাদের অন্যতম দাবি। যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় এই পরোক্ষ আলোচনা চলছে, যার সর্বশেষ পর্ব দোহায় বৃহস্পতিবার 5ম দিনে পা দিয়েছে। এর আগে 2023 সালের নভেম্বরে 1 সপ্তাহের যুদ্ধবিরতি ও 2025 সালের জানুয়ারিতে শুরু হওয়া 2 মাসব্যাপী বিরতি শেষ পর্যন্ত দীর্ঘমেয়াদী শান্তির পথে এগিয়ে নিতে পারেনি। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।